হাই, গুড ইভিনিং টু অল অফ ইউ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের থার্ড সেমিস্টারের আজকে যে ক্লাস, এটা আমাদের বাংলার প্রাচীন বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক। তোমাদের সঙ্গে জাস্ট আলোচনা করব। আমি কিছু বিষয়কে তোমাদের সামনে তুলে ধরবো। অলরেডি তোমরা জানো এই বিষয়টা, যে আহ, সেটা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। এবং এটা তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের লাস্ট টপিক, বাংলার পাল সাম্রাজ্যের লাস্ট টপিক। তো প্রথম আমরা কিছু ক্যাটাগরিতে ভাগ করছি। সেটা হচ্ছে যে প্রথমে দেখব কৈবর্ত বিদ্রোহ কাকে বলে, আচ্ছা কোন সময় হয়েছিল, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কার সঙ্গে কার হয়েছিল, আচ্ছা কেন হয়েছিল, আর কৈবর্তদের আসল পরিচয়টা কি ছিল, এবং লাস্ট কৈবর্ত বিদ্রোহের যে পরিণতি আর কি। এই বিষয়গুলো ছোট ছোট জিনিস আলোচনা করব, বেশি বড় না, জাস্ট কিছু বিষয় তোমাদের, যাতে করে তোমরা যারা প্রাচীন ভারত নিয়ে এমএ করবে ভবিষ্যতে তারা হয়তো আরও ডিটেলসে পড়বে। কিন্তু তোমাদের এটা জানা উচিত, আমাদের যেহেতু বাংলার বিষয়, তাই কৈবর্ত বিদ্রোহ। তাহলে কৈবর্ত বিদ্রোহ সংজ্ঞাটা জাস্ট বলি কাকে বলে, আমি প্রথমে বলি। ইয়ে ফার্স্ট ফেজ, যেটা আমরা বলি যে পাল রাজা ছিলেন তখন মহিপাল। মহিপালের রাজত্বকালে আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে যেটা টোটাল উত্তরবঙ্গ, যেটাকে বলি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আমাদের বাংলাদেশের বগুড়ার অঞ্চল, এবং ওই টোটালটা শিলিগুড়ির ওই জোনটা পর্যন্ত, বর্তমান শিলিগুড়ি, এই টোটাল এরিয়াটাতে বরেন্দ্র অঞ্চল বলা হতো। ওই বরেন্দ্র অঞ্চলে একটি সম্প্রদায়, বিশেষ করে কৈবর্ত সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, যারা তৎকালীন বাংলার পাল রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। যেহেতু এটা সেই সম্প্রদায় বিদ্রোহ ঘোষণা করেছিল, তাই এই সম্প্রদায়টার নাম অনুযায়ী এই বিদ্রোহটার নাম কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত বিদ্রোহের যে প্রথম ফেজ যেটা, সেটা হচ্ছে একদিকে ছিলেন রাজা পাল রাজা দ্বিতীয় মহিপাল, আর আরেকদিকে ছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন কৈবর্ত বিদ্রোহের প্রথম দিকে সব থেকে বড় নেতা, যার নাম আমরা বলবো দিব্য। তো এই বিদ্রোহে এটাকে যেহেতু কৈবর্তরা করেছিলেন, তাই এটার নাম কৈবর্ত বিদ্রোহ। আচ্ছা, ফার্স্ট স্টেজের যে সফলতা, সেটা হচ্ছে পাল রাজা দ্বিতীয় মহিপাল এই যুদ্ধে পরাজিত হচ্ছেন, অর্থাৎ বিদ্রোহে পরাজিত হচ্ছেন, এবং তিনি মারা যাচ্ছেন। ওকে, এটা হচ্ছে ফার্স্ট ফেজ। তাহলে এটা কৈবর্ত বিদ্রোহের সূচনা। এবং কৈবর্ত বিদ্রোহের, তাহলে এই যে টোটাল গল্পটা আমরা জানতে, আমাদেরকে যে সোর্স, যে ইতিহাসের যে উপাদানের ওপর নির্ভর করতে হবে আমাদের, সেটা নাম তার পরবর্তীকালের পাল রাজা রামপালের সময়কালে, এবং রামপালের ছেলে মদন পালের পৌরোহিত্য লাভ করেছিলেন তিনি। তার নাম সন্ধ্যাকর নন্দী রামচরিত। এই রামচরিত গ্রন্থেতেই এর কিন্তু বর্ণনাটা রয়েছে। এখন আমরা দেখব, পরে একটা সেকশন আলোচনা করব যে রামচরিতে কি বলা হয়েছিল। ওকে, তাহলে তোমাদের শর্ট কোয়েশ্চেন আসবে এক্সামেতে, যে রামচরিত গ্রন্থ কার রচনা। সেটি হচ্ছে সন্ধ্যাকর নন্দী কে ছিলেন? সন্ধ্যাকর নন্দী ছিলেন, তোমরা লিখবে রামপালের সভাকবি লিখতে পারো, অথবা রামপালের পরবর্তীকালে রামপালের যে ছেলে, তারও পৌরোহিত্য লাভ করছেন, অর্থাৎ তার নাম হচ্ছে মদন পালের রাজত্বকালেতেও তিনি পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। तो बात ये है कि आज का जो टॉपिक है वो कई बार तो बैटल ऑफ कई बार तो बोला जाता है। तो इसका हम पहले डेफिनेशन देख लेते हैं कि हमारे जो नॉर्थ बंगाल था, वहाँ का एक जनजाति थे, मतलब जाति थे कई बार, तो जिसको बोला जाता था, वो लोग हमारे पाल के जो राजा थे, वो भी उनका भी कैपिटल वहाँ पर नॉर्थ बंगाल में ही था, जो गौड़ से थोड़ा ऊपर था। तो वहाँ पर राजा के अगेंस्ट उन्होंने विद्रोह किया था, और उसके अगेंस्ट विद्रोह करते हुए वो राजा का नाम था महिपाल द सेकेंड। वो महिपाल सेकेंड, इस विद्रोह में उनका मौत हो गया था, और कई बार तो के
जो लीडर थे उनका नाम था दिब्बा, DIVYA। तो वो उन्होंने इस युद्ध में जीता था, मतलब बैटल में, और यही फर्स्ट पेज यहीं पे खत्म हुआ था। तो इसका जो पूरा सोर्स कहाँ से मिल रहा है हम लोगों को, संध्याकर नंदी, उनका टेक्स्ट है रामचरित, ये टेक्स्ट से हम लोगों को पता चलता है। রামচরিত, আচ্ছা তার আগে বলে নিই যে একবার আস্তে আস্তে আমরা ভেতরে ঢোকার চেষ্টা করি যে রামচরিত টেক্সটটা সম্পর্কে মন্তব্য যদি করি আমরা, তাহলে হরপ্রসাদ শাস্ত্রী, পণ্ডিত মানে মহামহোপাধ্যায় যাকে আমরা নাম বলি, হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই রামচরিত মানসের যে পুঁথি তিনি আবিষ্কার করেছিলেন এবং টোটাল 35টা শ্লোককে তিনি তার টিকা রচনা করেন এবং সেটাকে কমেন্ট্রি রচনা করেন, এবং তার ভিত্তিতে আমরা এই তথ্য আমরা পেয়েছি। এবং রামচরিত গ্রন্থের একটি স্পেশাল বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে শ্লেষাত্মক ভাষায় লেখা, অর্থাৎ দ্ব্যর্থহীন ভাষায় লেখা। এখানে সন্ধ্যাকর নন্দী যেটা করেছেন সেটা হচ্ছে তার যে প্রভু অর্থাৎ রামপাল, এবং আচ্ছা রামপাল সম্পর্কে তোমাদের বলি। আচ্ছা দ্বিতীয় মহিপালের বাবার নাম হচ্ছে তৃতীয় বিগ্রহপাল। তৃতীয় বিগ্রহপালের 3 ছেলে, একটা হচ্ছে দ্বিতীয় মহিপাল বড় ছেলে, তারপরে হচ্ছে মানে সুরপাল, তারপরে হচ্ছে রামপাল। এখন যেহেতু বড় ছেলে তাই নিয়ম অনুযায়ী তিনি রাজা হচ্ছেন, এবং তারপরে সুরপাল কিছুদিন মগধে রাজত্ব করেছিলেন, আমাদের মগধকে কেন্দ্র করে। বিশেষ করে তখনকার দিনে তো আমাদের পাল রাজাদের যে রাজত্বের যে সিস্টেমটা, ওটা বিহার বাংলা পুরোটা জুড়ে ছিল, नॉर्थ बेंगल ताদের एक्टिविटी ছিল। तो ऐसा हुआ उस वक्त हुआ था कि विग्रहपाल के जो पिता थे, विग्रहपाल का जो 3 लड़का था, एक महिपाल द सेकेंड और एक था सूरपाल और एक था रामपाल। इन तीनों में से महिपाल द सेकेंड वो बड़े होने के कारण वो राजा बने थे, लेकिन उनका जो एबिलिटी थे, कैपेबिलिटी था, वो उस लेवल में नहीं था। लेकिन फिर भी ऐसा बोला जाता है कि वो राजा बने। एक रामचरित मानस जो है रामचरित जो संध्याकर नंदी का, ये डुअल मीनिंग वाला ये टेक्स्ट है। इसमें क्या डुअल मीनिंग बताता है, एक वर्ड में ऐसा बताता है उसका जो प्रभु है, रामपाल के दौरान ये लिखा गया था, तो रामपाल को लेकर लिखा गया था। रामपाल को एक प्रभु बना के जाता है, जैसे होता है ना, उसका किंग है। और एक राम है हम लोगों का, वो जो रामायण वाला राम, मतलब एक तरफ ये राम का डिस्क्रिप्शंस भी दे रहे हैं और दूसरी तरफ उनका जो प्रभु, उनका जो किंग है वो रामपाल है, पाल किंग, उसका भी डिस्क्रिप्शंस मिल रहा है। तो ये टेक्स्ट जो है ये श्लेष काव्य इनको बोला जाता है, इनका 2 मीनिंग रहता है। ये संध्याकर नंदी का रामपाल का यही खासियत है। संध्याकर नंदी রামচরিতের যে স্পেশাল বৈশিষ্ট্য, একদিকে তিনি আমাদের রামায়ণের যিনি রাম, তার রামায়ণের রামের বর্ণনা দিচ্ছেন, একই সঙ্গে ওই ল্যাঙ্গুয়েজেই তিনি তার রাজার কথাও বলছেন, অর্থাৎ রামপালের কথাও বলছেন। তো এটাই হচ্ছে সন্ধ্যাকর নন্দীর রামচরিতের স্পেশাল বৈশিষ্ট্য। এবং একটা কথা স্পষ্ট মনে রাখবে, এটা কিন্তু বায়াসড, এটা হিস্টোরিয়ানসরাও স্বীকার করছেন বায়াসড। হোয়াট ইজ দ্য মিনিং অফ বায়াসড? বায়াসড মিনস হচ্ছে you are supporting someone, always supporting someone। तो आप किसी की पक्ष ले रहे हैं, মানে তুমি কারোর পক্ষ নিচ্ছ, অর্থাৎ রামপালের পক্ষ নিয়েছে এখানে সন্ধ্যাকর নন্দী। এর কারণও আছে, কারণ তিনি তো তার পৃষ্ঠপোষকতা লাভ করছেন। সন্ধ্যাকর নন্দী তো রামপালের পৃষ্ঠপোষকতা লাভ করছেন, তিনি তার প্রভুর সম্পর্কে খারাপ কথা বলবেন কেন? দ্যাট ইজ কল্ড রামচরিত ইজ আ বায়াস টেক্সট। though we have the text has a great historical importance, because this is the only reference we got from this regions, or from, if we want to know the history of Bengal, especially the Pala periods, the Kaivarta rebellions, and then we'll have to depends on this text। তো এই টেক্সটের কথা আমরা জানতে পারছি। আচ্ছা এই টেক্সটে কি বলা আছে, এখানে 2টো জিনিস বলা আছে। আমাদের দ্বিতীয় সেকশন যেটা বলি সেটা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ হয়ে গেল। এখন কৈবর্ত বিদ্রোহ হয়ে যাওয়ার পর, আচ্ছা তোমাদের বলে দিই, রামপাল মিনিস্টার ছিলেন, সন্ধ্যাকর নন্দী মিনিস্টার ছিলেন রামপালের কিছুটা সময়, এবং তারপরে তার ছেলে যেটা মদন পাল সেই সময় তো মিনিস্টার হিসেবে কাজ করেছিলেন।
এবং ভীষণ ভালো কবি ছিলেন, মিনিস্টার থে। তো দ্বিতীয় সেকশন হচ্ছে এই এই সন্ধ্যাকর নন্দীর রামচরিত টেক্সটে দিব্যকে কি বলা হয়েছে, দিব্য দিব্যকে কি বলা হয়েছে, এবং কেন দিব্যর সঙ্গে মহিপালের, আচ্ছা মহিপালের বিদ্রোহটা হলো, আচ্ছা মহিপাল সম্পর্কে একটা জাস্ট ছোট্ট তথ্য, দ্বিতীয় মহিপালের সঙ্গে সম্পর্কে একটা ছোট্ট তথ্য আমি তোমাদের দিই, যে দ্বিতীয় মহিপাল এই রামচরিত টেক্সটে বলা হচ্ছে যে উনি ভীষণ সন্দেহপ্রবণ ছিলেন এবং নিজের ভাইদেরকেও সন্দেহ করতেন, যার জন্য তার সময়ে পাল সাম্রাজ্যের নাকি পরিস্থিতি ভালো ছিল না। তিনি সন্দেহর প্রবণের বশবর্ती হয়েই बहुत शक करते थे, भाई दोनों भाई को भी शक करते थे, इसलिए उनको जेल में डाल दिए थे शक के कारण कि उनके विरुद्ध षड्यंत्र रचा जा रहा है। मतलब रामपाल और सूर्यपाल को उनको उनमें जेल में डाल दिए थे। फिर जब बैठे थे तब पूरे सिंगापुर बोला जाता है कि पूरा स्टेट में जो फ्यूडल लॉर्ड्स थे, मतलब जो ছোট ছোট সামন্ত রাজা যারা ছিলেন তারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন, এবং দিব্যও ছিলেন এরকমই একজন সামন্ত রাজা, सामंत लीडर, हमारा राजा बोलबो ना, लीडर बोलो, बरेंद्र, যেটাকে নর্থ বেঙ্গল বলা হচ্ছে। তো বরেন্দ্র के वहाँ पर भी एक लीडर फ्यूडल लॉर्ड्स है ये দিব্য। তো মহিপালের বিরুদ্ধে, আচ্ছা কেন, এবারে তাহলে আমরা দেখে নিচ্ছি, তাহলে উনি হচ্ছেন সন্দেহপ্রবণ ছিলেন, অর্থাৎ उनका जो महिपाल का जो कैरेक्टर है वो बहुत शक करने वाला। সন্ধ্যাকর নন্দীর রামচরিতে এটা বলা হয়েছে দিব্যকে দস্যু বলা হয়েছে। এখন আচ্ছা, তবে অবভিয়াসলি এটা কিন্তু স্পষ্ট যে একজন প্রভু তার যে বিদ্রোহ ঘোষণা করছে তাকে তো ভালো বলবেন না, এটা তো স্পষ্ট। তবে কৈবর্ত বিদ্রোহের যে বিশেষ বৈশিষ্ট্যের, আচ্ছা কৈবর্ত বিদ্রোহ কেন ঘটলো আমরা একটু জেনে নিই, আমাদের সেকেন্ড পার্ট কেন। তো কৈবর্ত বিদ্রোহের কারণ হিসেবে এটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে মহিপালের সময়কালেতে আমাদের বাংলায় বিশেষ করে হরপ্রসাদ শাস্ত্রী, ঐতিহাসিক যদুনাথ সরকার, এবং এনারা বলছেন যে মহিপাল যে রাজত্বকালে বাংলার যে সমস্ত সামন্ত রাজারা ছিলেন তারা বিদ্রোহ ঘোষণা করছেন, কারণ সেই সময় নাকি বাংলাতে ভালো শাসন কার্য চলেনি এবং মিসরুল চলছিল, তিনি শাসক হিসেবে দুর্বল ছিলেন, তিনি শোষণ করছিলেন এরকম। তার ফলে বাংলার যারা ফিউডাল লর্ড ছিলেন, সামন্তরা যারা ছিলেন তারা বিদ্রোহ ঘোষণা করছেন, এবং তারই পার্ট দিব্য। এটা একটা কারণ, তিনি মিসরুল চালাচ্ছিলেন এবং শোষণ চালাচ্ছিলেন, এই জন্য নাকি ফিউডাল লর্ডসরা তারা বিদ্রোহ ঘোষণা করছেন, তারই পার্ট দিব্য সেই বিদ্রোহেরই অংশ হিসেবে ছিলেন। আচ্ছা, এটাই ছিল কৈবর্ত বিদ্রোহ। যেহেতু তারা পাল রাজাদের, কেন বিদ্রোহটা হলো, কারণ একটা স্বাধীন রাজা রয়েছেন, সেখানে একজন লোকাল লিডার গ্রুপ উত্থান ঘটছে এবং সেখানে তিনি বিদ্রোহ ঘোষণা করছেন, এটা তো রাজার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, যার জন্য তিনি বিদ্রোহকে দমন করতে যাচ্ছেন এবং তিনি এই বিদ্রোহটিকে দমন করতে গিয়ে তার মৃত্যু হচ্ছে এবং ওই এলাকাতে বরেন্দ্র রাজা হয়ে যাচ্ছেন দিব্য। এটা बरेंद्र की किंग बन रहे हैं क्योंकि महिपाल सेकेंड को पराजित करके। तो इसका जो पहला मतलब मेन जो कारण था वो महिपाल के दौरान जो एडमिनिस्ट्रेटिव सिस्टम था वो अच्छा नहीं था, बहुत ही टैक्स को लेके या मिसरूल को लेके बहुत प्रॉब्लम चल रहा था, इसलिए पूरे बंगाल में जो छोटे छोटे फ्यूडल लॉर्ड्स थे वो लोग इनको लेकर खुश नहीं थे, इसके चलते ये विद्रोह हुआ। और एक राजा का जो सेंट्रलाइज राजा होते हैं उसके लिए ये मानना बहुत नामुमकिन हो जाता है कि आपके रहते हुए कोई छोटा सा कोई फ्यूडल लॉर्ड्स आपके अगेंस्ट में कुछ लोगों को इकट्ठा करके आपके अगेंस्ट में विद्रोह कर रहे थे। एज ए रूलर you have the right, you always the king will always try to depress the rebellions, depress the things which is against on him or her. সো এটা আমাদের স্পষ্ট যে রাজা দ্বিতীয় মহিপালের ক্ষেত্রে তাই হয়েছিল। আচ্ছা, ঐতিহাসিক ডক্টর বিনয় চন্দ্র সেন তিনি অন্য একটা মন্তব্য করছেন, আমি তোমাদের প্রথমে বলতে গিয়ে আমরা একটা আসছি এরপরে, যে এই মানে কৈবর্তদের সম্পর্কে যে পরিচয় বলা হয় তারা নাকি মাছ ধরার প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন। তাই যেহেতু পাল রাজারা বুদ্ধিস্ট ছিলেন, আমরা প্রথম দিন থেকে পড়ে আসছি যে পাল রাজারা বুদ্ধিস্ট ছিলেন, এবং আমরা জানি যে বুদ্ধের যে নীতি সেখানে তো প্রাণী হত্যা অপরাধ। তো মাছ যেহেতু নাকি বিনয়চন্দ্র সেন বলছেন যে মাছ যেহেতু ওনারা ধরেন তাই তারা নাকি তাদের বিশ্বাস নষ্ট হচ্ছে বলে তাদের বিরুদ্ধে
বিদ্রোহ ঘোষণা করেছেন। ডক্টর আব্দুল মতিন চৌধুরী বলছেন যে এই যে সঠিক যে ডাইরেক্ট এভিডেন্স রয়েছে যে কৈবর্তদের বিরুদ্ধে স্পেসিফিক্যালি দমনমূলক নীতি কারণেই কৈবর্তরা বিদ্রোহ ঘোষণা করেছিল, তিনিও এটাকে মানছেন না আর কি। তো তো মানে আমরা এটুকু তাহলে বলতে পারি যে এটাও একটা বিষয় যে আদৌ কৈবর্তরা মাছের কাজের সঙ্গে মৎস্যজীবী ছিলেন কিনা, এটা নিয়ে একটা বড় প্রশ্ন। তাহলে মূল কথা হচ্ছে যে जस्ट ये हम लोगों को याद रखना है कि महिपाल के दौरान एडमिनिस्ट्रेटिव सिस्टम खराब हो गया था, फ्यूडल लॉर्ड्स लोग खुशी नहीं थे, इसके चलते ये वाला কৈবর্ত बैटल जो हुआ था ये हुआ था। আর রামচরিত টেক্সটে যে সিস্টেমটা বলা হয়েছে যে কৈবর্তের যে কাজটা কি, মানে এই এই কৈবর্তদের যে পরিচয় মানে আমাদের ব্রহ্ম বৈবর্ত পুরাণে একটা রেভিডেন্স রয়েছে যে সেখানে কৈবর্তদের সম্পর্কে মন্তব্য করা হয়েছে যে এরা হচ্ছে ক্ষত্রিয় বাবা আর বৈশ্য মায়ের সন্তান, তাদেরকে কৈবর্ত কাস্ট বলা হচ্ছে। এখন এটা এটা যার ফলে ব্রহ্মবৈবর্ত পুরাণের যে টেক্সটের যে গল্প, সেটা আমাদের নিহার রঞ্জন রায় স্যার বলছেন যে যে ব্রহ্মবৈবর্ত পুরাণ কোন বেসিকে এই তথ্যটা দিয়েছেন যে এরা হচ্ছে একটা মিক্সড কাস্ট, এবং কি করে হলো, কারণ সেকেন্ড অপশনের কথা এনারা বলছেন যে এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে কৈবর্তদের আসল পরিচয়টা কি। ये क्वेश्चन उठाया जा रहा है। निहार रंजन राय सर ने पहली बार ये क्वेश्चन उठाया था कि ये लोग ब्रह्म वैवर्त पुराण जो टेक्स्ट है इसमें कई बार तो लोगों को मिक्स्ड कास्ट बोला गया है। और सेकेंड थिंग्स इज दैट এদেরকে মানে প্রাচীন বাংলাতে একটা প্রবাদ রয়েছে যে মাহিষ্য যে প্রজাতি সেটা নাকি তাদের যে অরিজিনাল মানে যে ব্যাকগ্রাউন্ড, সে মাহেশ্য কমিউনিটি নাকি মাহেশ্য কমিউনিটি বিলং করে, দিব্য যিনি লিডার ছিলেন। তো এখানেতে গৌতম আর যেটা মানে যাজ্ঞবল্ক্য স্মৃতিতে মন্তব্য করা হয়েছে যে মাহিষ্য জাতিটি বাবা হচ্ছেন ক্ষত্রিয়, মা হচ্ছেন বৈশ্য, অর্থাৎ মিক্সড কাস্ট। তো এখানেতেই দুটো জিনিসকে এক করে দেওয়া হচ্ছে যে যদিও ব্রহ্মবৈবর্ত পুরাণের পরবর্তীকালের কাজ হচ্ছে এই গৌতম এবং যাজ্ঞবল্ক্য স্মৃতির টেক্সট, তো কিন্তু মোটামুটিভাবে একটা মেলানোর চেষ্টা হচ্ছে যে কৈবর্তরা সেম কাস্টের। নিরঞ্জন রায় তুলছেন যে এই কৈবর্ত কমিউনিটি ছিল একটা কৃষক সম্প্রদায়, ওকে, মাহিষ্য সম্প্রদায় হচ্ছেন মৎস্যজীবী সম্প্রদায়। তাহলে মানে রিয়েল কৈবর্তরা মানে এখানেতে মানে নিহার রঞ্জন রায়ের যদি কথাবার্তা আমরা কনক্লুশন করি তাহলে এটা বোঝা যায় যে তারা অ্যাকচুয়ালি ছিলেন কৃষক। পরে তাদের অর্ধেক প্রফেশন ছিল, মানে আবার যদি আমরা বৃহস্পতি আর আমরা গৌতম আর যাজ্ঞবল্ক্য ধরি তাহলে তারা ফিশারম্যান। তাহলে এখানে হচ্ছে মিক্স কাস্ট। তাহলে নিহারঞ্জন স্যার বলছেন যে কৈবর্তদের প্রথম দিককার মানুষেরা ছিলেন কৃষক এবং কিছু প্রফেশনের মানুষ ছিলেন মানে মাছের ব্যবসা বা মাছ চাষের সঙ্গে যুক্ত, যেটা মাহিষ্য সম্প্রদায়ের কথা বলা হচ্ছে। অন্যদিকে এসপি লাহিড়ী বলে ঐতিহাসিক তিনি তুলে ধরছেন যে যিনি দিব্য ছিলেন তিনি ছিলেন একটা কৃষক পরিবারের ছেলে, অত্যন্ত মাটির পরিবারের ছেলে। কারণ তিনি আবার একটা পুরনো রেফারেন্সকে তুলে ধরছেন, সেটা হচ্ছে যে আমাদের বাংলায় তখন রাজা ছিলেন রাজ্যপাল, অনেক পুরনো, মানে বিগ্রহপালের তার বাবার আগে রাজা ছিলেন। বিগ্রহপালের সময় একজন পাল কৈবর্ত লিডারের নাম পাওয়া যাচ্ছে যিনি কৈবর্ত অফিসিয়াল হিসেবে কাজ করেছিলেন রাজার অফিসে। তার নাম হচ্ছে যশোদাস। এই যশোদাস অ্যাকচুয়ালি এই মানে যশোদাস তখনকার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওই মানে আমাদের রাজ্যপালের রাজ দরবারেতে, অর্থাৎ তিনি একজন অফিসিয়াল ছিলেন। অনুমান করা হচ্ছে যে এই যে দিব্য ছিলেন ওই যশোদাসেরই পরবর্তীকালের বংশধরদের একজন। এখন যেহেতু তাদের দাস টাইটেলটা কৈবর্ত কমিউনিটির সঙ্গে অত্যন্তভাবে জড়িয়ে রয়েছে যশোদাসের নাম অনুসারে, ওই যশোদাসের নাম অনুসারে, তাই এটাকে একটা অনুমান করা হচ্ছে। আবার অনেকে এটাকে বলছেন যে তারা ছিলেন নাকি ভূমিজ সম্প্রদায়। কারণ এই ভাতুরিয়া ইনস্ক্রিপশনস আছে, এই ভাতুরিয়া ইনস্ক্রিপশনটা হচ্ছে সম্ভবত যশোদাসের সময়কালের।
এবং এখানেতে ভূমিজ হিসেবে এই দাসদের কথা, ভূমিজ শব্দের অর্থ হচ্ছে কৃষক, আমরা মোটামুটি জানি। তাই একদিক দিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে প্রথমের দিকে এরা ছিলেন কৃষক, এবং মাহেশ্বর কমিউনিটি যেহেতু দিব্যর সঙ্গে কানেক্ট করা হয়েছে, তাই এটা হচ্ছে ব্যবসায়ী, মাছের ব্যবসায়ী। তাহলে অ্যাকচুয়ালি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী যেটা মন্তব্য করছেন যে এরা বাই প্রফেশন কৃষকও ছিলেন, এবং কিছু প্রফেশনের মানুষরা ছিলেন মাছের ব্যবসার সঙ্গে যুক্ত, যার ফলে এরা মোটামুটিভাবে ঐতিহাসিকদের মধ্যে অনেকে বলেন যে দাস আর যে যে কুন্ডু, এই দুটো টাইটেল নাকি কৈবর্ত সম্প্রদায়ের অন্তর্গত। এবং এরা এই যে মিক্স কাস্টের কথা বললাম, কিছুজন কৃষক, কৃষিজীবীর সঙ্গে যুক্ত, কৃষি প্রফেশনের সঙ্গে, আর কিছুজন मछली का जो बिजनेस हो, जो खेती बाड़ी, मछली का भी तो चाष बास होता है, मतलब फार्मिंग होता है, तो उसके हिसाब से इन लोगों का प्रोफेशन भी जुड़ा हुआ है। दास और कुंडू जो टाइटल होते हैं वो কৈবর্ত से आता है, ऐसा बोला जाता है। এখন আমরা যে সেকেন্ড পার্ট, আচ্ছা মহিপাল মারা গেছেন, এবারে আবার রামচরিত রামচরিত আমরা ফেরত আসছি। এখন রামচরিতে ফেরত আসতে গিয়ে রামচরিতের টেক্সটে দিব্য মারা যাওয়ার পর তার পরবর্তী কৈবর্ত লিডার হয়েছিলেন ভীম। এখানে আবার ভীম সম্পর্কে প্রায় 7টা লাইন খরচা করছেন মানে সন্ধ্যাকর নন্দী তার 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 মানে ভালো ভালো বর্ণনা দেওয়ার জন্য, যেটা ভীম সম্পর্কে মন্তব্য করা হয়েছে। এবং এটা সত্যি কথা যে বারবার বলছি যে রামচরিতের রামপালের কথা তো সবসময় প্রশংসা করবেন, এবং অদ্ভুতভাবে এখানে কিন্তু রামচরিতে এই ভীম সম্পর্কেও ভালো ভালো কথা বলা হয়েছে। এখন এটা স্বাভাবিক, রামপাল যখন বাংলার রাজা হলেন, जब रामपाल बांग्ला के किंग बने, क्योंकि उनका जो मतलब जो बड़े भाई थे, और बड़े भाई ज़्यादा दिन तक रहे नहीं, सूरापाल, और उसके बाद राजा बने रामपाल। रामपाल का पहले से ही टारगेट यही था, उनका पापा का जो ज़मीन, मतलब पापा के वो जो पूर्वजों का जो ज़मीन है बरेंद्र अंचल, तो उसको लेना है, तो उसको अपने योर से लेना है। তার আগে বলে দিই, বাংলার যে উত্তরবঙ্গে যে পলিটিক্সে দুটো ইম্পর্টেন্ট প্লেস ছিল, একটা বরেন্দ্র অঞ্চল, একটা হচ্ছে বঙ্গ। বঙ্গে তখন রাজা ছিলেন বর্মন রাজা জাটবর্মন, আর আমরা জানি যে বরেন্দ্র অঞ্চলে তখন রাজত্ব করছেন দিব্যর পর তো ভীম। তো এর সবসময় টার্গেট ছিল রামপালে যে ওটাকে দখল করা। তাহলে কৈবর্ত বিদ্রোহের সেকেন্ড ফেজ শুরু হচ্ছে, এবং এটার জন্য আমাদেরকে रामचरित टेक्स्टर ऊपर निर्भर करता है, अर्थात यहाँ पर सेकंड फेज शुरू हो रहा है, क्योंकि राजा बदल गया है और वहाँ पर कैबर्त विद्रोह का लीडर भी बदल चुका है। लेकिन राजा होने के कारण इनका फर्ज बनता है कि वो जो पार्ट वहाँ पर इंडिपेंडेंसली डिक्लेयर किया गया उसको लिया जाए। रामपाल का ही ये है, और वहाँ पर भीम जो है वो भीम अपना इंडिपेंडेंट हो चुका है और ये नहीं देंगे। তো ভীম সম্পর্কে কিছুটা খবর দেওয়া হয়েছে যে মোটামুটিভাবে রামচরিতেই বলা হয়েছে যে প্রথমের দিকে ভীমের সম্পর্কে একটু কিছু ভালো তথ্য দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে সঙ্গে রামচরিতে আরেকটা তথ্য দেওয়া হয়েছে যে কেন ভীমের বিরুদ্ধে রামপাল ব্যবস্থা নিচ্ছেন। কারণ ভীমের নাকি এখানেও বলা হচ্ছে যে ভীমের নাকি তিনি নাকি জোর করে ট্যাক্স আদায় করছিলেন ওখানকার প্রজাদের, বরেন্দ্র প্রজাদের ওপরে, এবং জনগণ নাকি খুশি ছিলেন না। এই অজুহাতে রামপাল, অর্থাৎ অজুহাতে বলতে তার কাছে একটা কারণ ছিল, রাজা হিসেবে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন। এবং এখানেতে আমি তোমাদের বলবো যে রামপাল প্রথমে কিন্তু লোক জোগাড় করতে পারেননি, কারণ আশেপাশের যে ফিউডাল লর্ডস, আমাদের বাংলা জুড়ে বলা হয় যে 12 জন, সেই সময়ে প্রায় 12 জন ফিউডাল লর্ড, সামন্ত প্রভু, এনাদের কাছে রামপাল হেল্প চাইছেন। কারণ বরেন্দ্রর যিনি মানে রাজা হয়েছেন ভীম, তিনি অত্যন্ত শক্তিশালী, बहुत पावरफुल बन चुके हैं, और रामपाल के अकेले के बल पे उसको पराजित करना बहुत नामुमकिन है, ये रामपाल जानते थे। इसलिए वो 12 जो फ्यूडल लॉर्ड्स, इंपॉर्टेंट फ्यूडल लॉर्ड्स है, उनको रामपाल ने पूछा, ऐसे गए वहाँ पर और पूछा, और इस पूछने के बाद बोला कि हम ऐसे जब पूछे कि हमको हेल्प चाहिए आप लोगों का, तो उन्होंने ना कर दिया। फिर रामपाल ने क्या किया कि उन लोगों को बोला कि आप लोगों का टैक्स, क्यों मैं किंग हूँ और टैक्स छोड़ दिया जाएगा आप लोगों को, और पैसे भी दिया जाएगा ऐसे। तो उसके बाद ये 12 लोग उनको हेल्प किए, और इसके अगेंस्ट में जाके
बोला जाता है गंगा और करतवा, गंगा और जो नदी है गंगा भागीरथी नदी, इसके माने बीच का एक जगह है। तो वहाँ पर नाव लगा के, नाव जो लगा के ब्रिज बनाया, फिर वहाँ पर उधर गए, मतलब वो जो बरेंद्र अंचल वहाँ पर गए, 12 लोगों का हेल्प लेके, सेना लेके, और युद्ध हुआ, कोईबर्तो बैटल। तो वहाँ पर युद्ध में भीम को पराजित किया गया, फिर उसके बाद भीम का मृत्यु हो गया और बरेंद्र जो एरिया है वो रामपाल के खेमे में आ गया। অর্থাৎ প্রথমে যেটা হচ্ছে 12 জন ফিউডাল সামন্ত প্রভুর সাহায্য চেয়েছিলেন, তারা কেউ সাহায্য করতে চাননি। তারপরে রামপাল বলেন যে তোমাদের ট্যাক্স মুকুব করা হবে, আরও ফেসিলিটি দেওয়া হবে, তোমাদের উপঢৌকন দেওয়া হবে। তারপর 12 সামন্ত প্রভু রাজি হয়ে যান রামপালকে হেল্প করার জন্য। কার বিরুদ্ধে? ভীমের বিরুদ্ধে। তারপরে যেহেতু গঙ্গা নদী ক্রস করতে হবে, কারণ আমাদের নর্থ বেঙ্গল যেতে গেলে তো সেখানে বলা হয়েছিল যে নৌকা দিয়ে একটা ব্রিজ বানানো হয়েছে, বা বানানো হয়েছিল, এবং সেই ব্রিজটাতে মানে গিয়ে সেখানে উত্তরবঙ্গে গিয়ে যুদ্ধ হচ্ছে ভীমের বিরুদ্ধে, ভীম পরাজিত হচ্ছেন এবং ভীম মৃত্যুবরণ করছেন। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানিয়ে রাখি যে রামপাল এখানে রাষ্ট্রকূট, তার মামা, রাষ্ট্রকূট রাজা তার মামা ছিলেন, তার নাম ছিল মাথন দেব, তার মামা রাষ্ট্রকূট রাজাদেরও সেনাবাহিনীর হেল্প নিয়েছিলেন ভীমের বিরুদ্ধে। এ কথাটাও কিন্তু রামচরিতে কিন্তু বলা আছে। তো মানে ভাগীরথী নদীর ওপর একটা ব্রিজ বানানো হয়েছিল। আমাদের এই যে ভাগীরথী নদী রয়েছে, ভাগীরথী নদীর উপর ব্রিজ বানিয়ে তিনি উত্তরবঙ্গে গিয়েছিলেন, ওই যুদ্ধটা ওখানে হয়েছিল। তো তারপরে আমরা জানি যে যেটা রামপাল তিনি রামাবতী নগরীকে রাজধানী স্থাপন করছেন বরেন্দ্র অঞ্চলকে দখল করার পর, এবং তারপরে আমাদের বাংলাতে আবার এখন একটা সিস্টেমে ছত্রছায়ার মাধ্যমে আসছে। তো আমি এখানে জাস্ট কনক্লুশনে দুটো জিনিস আমি তোমাদের তুলে ধরবো, যে একটা জিনিস স্পষ্ট করে বুঝতে পারছো, কৈবর্তরা অত্যন্ত শক্তিশালী ছিল, এবং প্রথমে কৈবর্তরা জয়লাভ করছেন ফার্স্ট ফেজেতে, সেকেন্ড ফেজে কৈবর্ত পরাজিত হচ্ছেন। কিন্তু এখানে রামচরিতে যে জিনিসটা বলা হয়েছে, যে মানে এটা বিভিন্ন ঐতিহাসিকরা মেনেও নিয়েছেন যে কৈবর্তরা কিন্তু অত্যন্ত ফেমাস ছিলেন। কারণ দেখো, রামপালকে সাহায্য নিতে হচ্ছে, তিনি রাজা, তিনি কৈবর্তদের দমন করার জন্য তিনি 12 জন ফিউডাল লর্ড সামন্ত প্রভুদের তিনি সাহায্য চাইছেন যে আমাকে হেল্প করুন ওদের পরাজিত করার জন্য। এবং অর্থাৎ তাহলে কতটা মানে পপুলারিটি ছিল ভীমের এবং কৈবর্তদের। একটা সাম্রাজ্যের পপুলারিটি, একটা किंग का पॉपुलैरिटी तभी बनता है जब उनका पीपल सपोर्ट रहता है, जब फेमस होते हैं। তো নিশ্চয়ই কৈবর্তদের একটা সাপোর্ট ছিল, এবং তারা যার জন্য তিনি ভীম অত্যন্ত ফেমাস হয়েছিলেন সেই সময়। যদিও রামচরিতে কিন্তু রামপালের গুণগানটাই গাওয়া হয়েছে, যে তার প্রভু দস্যুদের তিনি পরাজিত করে মানে পাল রাজবংশের একনায়কতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। অর্থাৎ একথা সন্ধ্যাকর নন্দী রামচরিত টেক্সটে বর্ণনা করেছেন। তো উপসংহারের মানে আমি জাস্ট এটাই বলবো যে, আচ্ছা রামপালের সময়কালটা বলিনি, মোটামুটিভাবে 1077 থেকে 1092 এই সময়ের মধ্যে তিনি রাজত্ব করছেন। অর্থাৎ এরই মধ্যবর্তী সময় কৈবর্ত বিদ্রোহ একটা হয়েছিল কোনো একটা সময়ে, তার এক্সাক্ট ডেট তো সেরকমভাবে দেওয়া হয়নি। তো 12 জন যে রাজার 12 জন যে সামন্ত প্রভুর কথা বলা হয়েছে, তোমাদের জাস্ট একটু বলে নিয়ে আমি এটাকে শেষ করব। সেটা হচ্ছে যে হুগলির একজন ছিলেন, বর্ধমানের একজন ছিলেন, পশ্চিম মেদিনীপুরের একজন ছিলেন। এদের নাম দেওয়া রয়েছে, তোমাদের জাস্ট একবার শুনিয়ে রাখছি। সেটা হচ্ছে যে বীরগুনা কোটাবি, ইনি হচ্ছেন উড়িষ্যার। ভীমাশয়া, ইনি মগধের। তারপরে হচ্ছে জয়সিংহ, ইনি হচ্ছেন পশ্চিম মেদিনীপুরের। বিক্রম রাজ দেবগ্রাম, ইনি হচ্ছেন মোটামুটিভাবে আমাদের নদিয়া জেলার। আর সুরপাল, ইনি হচ্ছেন সাঁওতাল পরগনার। আর তারপরে হচ্ছেন লক্ষ্মী সুরা, ইনি হচ্ছেন মোটামুটিভাবে হুগলি জেলায়। আমাদের রুদ্র শিকার হচ্ছেন মানভূম ডিস্ট্রিক্ট। ভাস্কর, ইনি হচ্ছেন মোটামুটিভাবে বীরভূম জেলার আর সামন্ত প্রভু। আর নরসিংহার্জুন, ইনি হচ্ছেন রাজমহল, আমাদের যে ঝাড়খণ্ড অঞ্চলটার। প্রতাপ সিংহ, ইনি হচ্ছেন কাটোয়ার কাছে বর্ধমানের। আর হুগলির আরেকজন ছিলেন চন্দ্রগুনা,
তো ইনি হুগলি ডিস্ট্রিক্টের আর একজন সামন্তপ্রভু ছিলেন। বিজয়রাজ ইনি ছিলেন নেত্রাবলী, তো ইনিও হুগলির কাছাকাছি অঞ্চল। আর রাজশাহী ডিস্ট্রিক্টের একজন ছিলেন দৌর্পবর্ধন, আর পদুম্মা ছিলেন পাবনা জেলার। অর্থাৎ আমি একটা কথা তোমাদের এই কারণে আমরা বললাম যে একটা পুরো বুঝতে পারছো যে গোটা বাংলা তখনকার দিনের যে মেন সামন্তপ্রভু তাদের হেল্প নিয়ে কিন্তু কৈবর্তদের দমন করেছিলেন। তো একটা কথা স্পষ্ট যে সেই সময় বাংলার একটা বড় সড়ো বিদ্রোহ হয়েছিল পাল রাজাদের সময়কালে। যাই হোক, রামপাল সে বিদ্রোহকে দমন করেছিলেন এবং বাংলাকে আবার একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ছত্রছায়া এনেছিলেন। ওকে, তো তোমাদের এক্সামে যে কোয়েশ্চেনটা আছে, কৈবর্ত বিদ্রোহ কাকে বলে, কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি কি, মানে কৈবর্তদের ক্যারেক্টার, আর কৈবর্ত বিদ্রোহের পরিণতি কি হয়েছিল, তো এটাই লিখতে হবে তোমাদের। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ডেতে তোমাদের সঙ্গে আমার অনলাইনে সাক্ষাৎ হবে, তো তখন যদি কিছু জানার থাকে আশা করি তখন জানি। ওকে, টিল দেন, বাই বাই।